হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আজকে আপনাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ চমক রয়েছে। কী সেই চমক? হ্যাঁ, বলবো, অবশ্যই বলবো। আপনারা গত দু একদিন আগেই জানতে পেরেছিলেন যে আমরা এই যে আজ থেকে WBP কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি যে মহড়া চলছে আমাদের, প্রতিদিন যে ক্লাসগুলো চলছে, সেই ক্লাসে একটি নতুন অধ্যায় যোগ হয়েছে, একটি নতুন বিষয় যোগ হয়েছে। সেটি হচ্ছে কি, জেনারেল নলেজ বা জিকে। আমরা যাকে এক কথায় জিকে বলেই পরিচিত বেশি। তো সেই যে বিষয়টি যেটা নিয়ে প্রত্যেকের প্রচুর ডিমান্ড ছিল, প্রত্যেকের অনেক আশা ছিল, প্রত্যাশা ছিল, সেই প্রত্যেকের আশার সম্মান জ্ঞাপনার্থে আমরা এই যে বিশেষ পদক্ষেপ নিয়েছি। তো আজকে তার প্রথম দিন, জিকের প্রথম দিন। চেষ্টা করব জিকেগুলো মনে রাখার উপায় আপনাদের সাথে শেয়ার করে সেটা কীভাবে হচ্ছে মোটামুটি আপনাদের সাথে একটা ওভারলুক দিয়ে তবে ক্লিয়ার করানোর। ঠিক আছে? তো আজকে সম্ভবত 10টার মতোই জিকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর যদি আপনি চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন আজকের 10টি স্পেশাল জিকে সাথে পরিচয় হওয়া যাক। তো দেখুন, আমাদের যে প্রথম জিকেটে ছিল সেখানে বলা হয়েছে কোন শহরকে নীরব শহর বলা হয়। দেখুন, পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু একটা দুটো আসেই। প্রত্যেকটি পরীক্ষায় আপনি মিলিয়ে নেবেন, কোশ্চেন পেপারে ধরে ধরে মিলাবেন, দেখবেন এরকম ধরনের কোনো প্রশ্ন আছে যেখানে বলা হলো কোন শহরকে নীরব শহর, কোন শহরকে গোলাপী শহর, এরকম প্রচুর। কোন শহরকে বিজ্ঞান শহর, বৈজ্ঞানিক দিক থেকে উন্নত কোন শহর। তো এইরকম ধরনের প্রচুর দেশের অপর নাম বা এরকম একটি ছদ্মনাম জিজ্ঞাসা করে প্রত্যেকটি পরীক্ষাতে। ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু এটা জিজ্ঞাসা করে। ঠিক আছে? তো এরকম একটি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল, কোন শহরকে নীরব শহর বলা হয়। অপশানে কী রয়েছে? অপশান হচ্ছে প্যারিস, অপশান বিতে রয়েছে রোম, অপশান সিতে রয়েছে বার্লিন, অপশান ডিতে রয়েছে টোকিও। এবার এর যে সঠিক উত্তর সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সময় এখন থেকে শুরু হলো, আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানান। যদি মনে হয় যে এটি কঠিন, অবশ্যই আমি বলে দেবো মনে রাখার সহজ উপায়টি। আর যারা পারবেন অবশ্যই কমেন্টটা করবেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো বিষয়টি। তো এটির যে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন বি, রোম। রোমকে নীরব শহর বলা হয়। আচ্ছা, যারা পারলেন তাদের অনেক 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 অভিনন্দন। যারা পারলেন না, ভুল করলেন, হয়তো ভুলটা হয়নি, আপনারা চেষ্টা করছেন, সেটাই অনেক। প্রথমবার জানা সত্ত্বেও অনেকে যারা চেষ্টা করছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। একদিন একদিন সব ঠিক হবেই, প্রত্যেকটি উত্তর কিন্তু ঠিক হয়ে যাবে। তো সাবকনসিয়াস মাইন্ডটা সবসময় অন রাখবেন, অনেক সময় কিন্তু কাজে লাগে। আচ্ছা, তো বলে রাখি মনে রাখার উপায় কি, কোন শহরকে নীরব শহর বলা হয়। দেখুন, আমরা একটু আলাদাভাবে যদি ধরি, কোন একটা গা ছমছমে যখন আমরা পরিস্থিতির সম্মুখীন হই, চারিদিক তো নীরব থাকে, তো সেই নীরব জায়গায় আমাদের শরীরের মধ্যে কী কী পরিবর্তন লক্ষিত হয়। গায়ের রং খাড়া খাড়া হয়ে যায়, প্রত্যেকে জানি। ভয় লাগলে, শীত লাগলে কী হয়, গায়ের রং খাড়া খাড়া হয়ে যায়। মানে পরিস্থিতি একদম নীরব আর গায়ের রং কিন্তু খাড়া হয়ে যাচ্ছে। যেহেতু রোম খাড়া হচ্ছে নীরব অবস্থায়, তাই নীরব শহর বলা হয় কাকে? রোমকে। মনে থাকবে? আচ্ছা, তো এইভাবে মনে রাখবেন। তাহলে কোন শহরকে নীরব শহর বলা হয়? রোমকে। আশা করছি আর ভুল হবে না যারা ভুল করেছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী রয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? আপনাদের সময় হচ্ছে এখন, আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু প্রত্যেক দিন দেখব যে আপনারা কটা ঠিক করছেন। যদি সব থেকে বেশি কমেন্ট আসে, যার সব থেকে ভালো হচ্ছে, আমরা তাদের নামটি কিন্তু পরবর্তী ভিডিওতে নেব। ঠিক আছে? লাইভে জানাবেন। আর যদি লাইভ দেখতে সম্ভব না হয় অবশ্যই আমাদের ভিডিওটি পরে দেখেও আপনারা উত্তরগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। এখন যদি আপনারা কমেন্ট করেন তাহলে সেটি কিন্তু আমরা লাইভ দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো টাইম আপ। কারা কারা উত্তর দিলেন আমি জানি না, আমি দেখব, আমি সব শেষে দেখে কিন্তু আমি পরের ভিডিওতে তার নামগুলো প্রকাশ করব। আচ্ছা, তো বলে রাখি পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ হচ্ছে আলাস্কার হুবার্ড। ঠিক আছে? পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ড। আচ্ছা, এবার বলে রাখি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, অষ্টমুদি হ্রদ। অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রত্যেকেই কমেন্ট করুন, প্রত্যেকেই নিজের নিজের উত্তরগুলো যেটা মনে হচ্ছে সেটাই দিন, ABCD যে কোনো একটি প্রত্যেকে দেবেন। অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? দেখুন এই যে রাজ্যের যেসব নদীগুলো কথা বা হ্রদগুলো কোন রাজ্যে অবস্থিত, এরকম প্রশ্ন কিন্তু হামেশাই আসে। বিশেষ করে WBCS বলুন বা PSCর বিভিন্ন যেসব পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে আসে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসেই। আমি যেহেতু ইংলিশটা এতদিন করাচ্ছিলাম, এই জিকের বিষয়গুলো আমি সেরকম চর্চা করিনি, তবে এখন থেকে আমি চর্চা শুরু করে দিয়েছি। আপনারা নিশ্চিত থাকুন, আমি পরীক্ষার আগে কোন কোন প্রশ্নগুলো কোন দিক থেকে আসছে আমি সব একটি লিস্ট করে দেবো। ওই অ্যানালাইসিস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোথা থেকে কোশ্চেনগুলো আসছে। অ্যানালাইসিস কিন্তু করতেই হবে বিভিন্ন পরীক্ষায়, প্রিলিমিনারি থেকে বলুন বা মেন্স থেকে বলুন। আমি অবশ্যই প্রিলিমিনারিটা আগেই দেবো, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, টাইমস আপ। যারা যারা উত্তর দিলেন দেখে নেব কমেন্টগুলো কার কার কটি ঠিক হয়েছে। তবে তার আগে বলে দিই, সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, ঠিক আছে, কেরালা। কেরালা রাজ্যে অষ্টমূর্তি হ্রদ প্রবাহিত বা অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, তো এটি যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, আমরা পরবর্তী ভিডিওটিতে টোটাল যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে 3-4 জনের নাম আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী রয়েছে? নেক্সটে বলা হয়েছে আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক জলাভূমি দিবস। দেখুন আপনাদের সময় শুরু হচ্ছে এখন, আমি বলতে থাকি, আপনারা কমেন্ট কিন্তু করবেন, ঠিক আছে। আচ্ছা, তো জলাভূমি দিবস এইরকম ধরনের প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে। আপনারা জানেন প্রত্যেক দিন যে আমরা চেষ্টা করব যে এই রকম ধরনের প্রশ্ন আপনাদের সাথে প্রতিদিন অন্ততপক্ষে একটা করে তুলে ধরার। কারণ এই রকম কবে কোন দিবস পালিত হয় এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছেই, এখন আসছে, আগে আসতো না, ইদানিং ভীষণ পরিমাণে আসে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো কিন্তু এড়িয়ে গেলে হবে না। আমি এগুলোর মনে রাখার সহজ উপায়গুলো আলোচনা করব, তবে সেটা আজকে নয়, আমি অন্য কোনো দিন আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। তো বলে রাখি, আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয় 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয়, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন আসি। আচ্ছা, এটি কিন্তু খুব সুন্দর একটি জিকে। ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়? ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়? আপনাদের সময় হচ্ছে এখন থেকে শুরু হলো। আচ্ছা, তো অপশনগুলো দেখি, মুম্বাই, দিল্লি, এলাহাবাদ এবং আহমেদাবাদ। প্রত্যেকে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের প্রত্যেকে কমেন্টগুলো দেখব এবং সেগুলো কিন্তু কাউন্ট করব কে কটি ঠিক করছেন। স্ট্যান্ডার্ড টাইম মানে জানেন তো, যে সময়টা অনুসরণ করে ভারতের বিভিন্ন জায়গায় অনুসরণ করা হচ্ছে, একটা জায়গায় যে টাইমটা চলছে সেই টাইমটাই বিভিন্ন জায়গায় অনুসরণ করছে। তো স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে সেই টাইমটা, ঠিক আছে, যাকে অনুসরণ করা হচ্ছে সেটাকে স্ট্যান্ডার্ড টাইম বলা হচ্ছে। তো আচ্ছা, টাইমস আপ। উত্তরটা বলে দিই, উত্তরটি হচ্ছে আমাদের এলাহাবাদ, অপশন সি, ঠিক আছে। এলাহাবাদ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, আচ্ছা এই যে প্রশ্নটি, এটি আমরা কিন্তু প্রায় ছোটোবেলা থেকেই পড়ে এসেছি। শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন, এটি কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। আমি আশা করি প্রত্যেকে এটি সঠিক উত্তর দেবেন। প্রত্যেকে কমেন্ট করুন, আমি কিন্তু দেখবো এটা কার ভুল হচ্ছে। যার ভুল হচ্ছে তার কিন্তু নামটি আমি নেব, কারণ এটি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। প্রত্যেকেই পারবেন আমি আশা করছি। আচ্ছা, টাইমস আপ। আমি এবার বলে রাখি, শুদ্ধি আন্দোলনের নেতা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। জানি প্রত্যেকেই পারবেন বা প্রত্যেকেই সঠিক উত্তরই দিয়েছেন, তবু আমি বলে রাখি এটি মনে রাখার উপায় কি। শুদ্ধি, দেখুন এখানে ধ আছে, শুদ্ধি, তাই তো, শুদ্ধি মানে দয় ধয়ে হর্ষি আছে, তো আমি ধটা ধরলাম। আর দয়ানন্দতে দুটি দ আছে, তো ধ আর এখানে দুটি দ, তার অনেকটা মিল রয়েছে। তাহলে শুদ্ধি আন্দোলনের নেতা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। দেখুন আর অন্য কোনো অপশানে কিন্তু দ বা ধ নেই, শুধুমাত্র একটি অপশানে দয়ানন্দতে দ আছে আর দন্ত নয় দয়ে দ রয়েছে, ঠিক আছে। তাই সঠিক উত্তরটা কি? শুদ্ধি আন্দোলনের নেতা হচ্ছেন দয়ানন্দ সরস্বতী। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে আসছি। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখুন এই প্রশ্নটি কি আমি সম্ভবত ক্লাস 9-এ পড়েছিলাম, আমার এখনও মনে আছে। তো এই প্রশ্নটি খুবই সোজা, আমি আশা করছি প্রত্যেকেই এটার সঠিক উত্তর দেবেন। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ দয়ানন্দ সরস্বতী, অপশন বি শিশির কুমার ঘোষ,
অপশন সি রামমোহন রায়, অপশন ডি হচ্ছে বিপিনচন্দ্র পাল। তো প্রত্যেকেই সঠিক উত্তরটি দেবেন। আচ্ছা, টাইমস আপ। আমি বলে রাখি, অমৃতবাজার পত্রিকার সম্পাদক হচ্ছেন শিশির কুমার ঘোষ। ঠিক আছে, শিশির কুমার ঘোষ। এখানে একটি বিষয় মনে রাখবেন, এই সকল প্রশ্নগুলো কিন্তু WBP বলুন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে বইগুলো অবশ্যই পড়া উচিত, সেই সকল শ্রেণীর বইগুলো, যে সকল শ্রেণীর বইগুলো পড়া অবশ্যই দরকার, সেগুলো হচ্ছে ক্লাস 8-9-এর বই, 8-9-10। ঠিক আছে, এই তিনটে ক্লাসের যদি বই আপনারা পড়েন, মানে টেক্সট বই, যেটা এমন নয় যে সাজেশন বই বা কোনো চটি বইগুলো, এগুলো কিন্তু কখনোই নয়, আমি ওগুলো সাজেস্ট করছি না। আমি বলছি যেগুলো টেক্সট বই, সেগুলো যদি পড়েন, আশা করবো এই সকল প্রশ্নগুলো আপনারা এমনি করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নটি হচ্ছে, পরিব্রাজক কে রচনা করেন? এটা খুবই সহজ প্রশ্ন, আমি আশা করছি প্রত্যেকেই পারবেন। এটা কিন্তু প্রত্যেকেই জানেন, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু অপশানে কি রয়েছে দেখুন, অপশানে প্রথম অপশানে রয়েছে দয়ানন্দ সরস্বতী, অপশান বিতে রয়েছে শিশির কুমার ঘোষ, অপশান সিতে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং অপশান ডিতে রয়েছে বিপিনচন্দ্র পাল। সঠিক উত্তরটি প্রত্যেকের কাছে কিন্তু আশা করছি প্রত্যেকেই সঠিক উত্তরটি দেবেন। এটা কিন্তু খুব সহজ একটি প্রশ্ন, এইরকম সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেবে না, এত সহজ প্রশ্ন কখনোই দেবে না প্রশ্নে। আমি এটা দিলাম আপনাদের কীরকম কি মনে আছে না আছে সেটা জানার জন্য। আচ্ছা, টাইমস আপ। আমি বলে দিই, পরিব্রাজক রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা জানি স্বামী বিবেকানন্দ যখন ভারত ভ্রমণে যান, তখন কিন্তু পরিব্রাজক এই যে গ্রন্থটি, সেটি কিন্তু রচনা করেন। ঠিক আছে, তো পরিব্রাজক রচনা করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? দেখুন, এই প্রশ্নটি কিন্তু আমি জানি মাধ্যমিক যারা দিয়েছেন বা মাধ্যমিক যারা দিয়েছেন, সম্প্রতি যারা দিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই উত্তরটি সঠিক দিতে পারবেন। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নটি কতবার যে উত্তর দিতে হয়েছে এই প্রশ্নের জন্য, আর তার কোনো সীমা নাই। এতবার বলতে বলতে পুরো প্র্যাকটিস হয়ে গেছে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, মুখ থেকে বলার আগে অনেকে উত্তর দিয়ে দেবেন, এতটা সহজ একটি প্রশ্ন। তো উত্তরটি কি? উত্তরটি প্রত্যেকে দেবেন। আমি অপশনগুলো বলছি, 1880, অপশন বি 1850, অপশন সি রয়েছে 1800, অপশন ডি রয়েছে 1830। প্রত্যেকে সঠিক উত্তর দেবেন। এটা কিন্তু খুব সোজা একটি প্রশ্ন। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ঠিক আছে, 1800 সালে। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, ফোর্ট উইলিয়াম, ঠিক আছে, তো উইলিয়াম এই কথাটি যদি আমরা একটু অন্যভাবে ধরি, উই থেকে হুইল, উইল থেকে কি হুইল, তো হুইল মানে কি আমরা জানি চাকা। তো চাকা প্রধানত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুই চাকাই হয়। তো এইভাবে যদি মনে রাখেন যে মোটরসাইকেলে দুটি চাকা হয়, ফোর্ট উইলিয়াম, তো ফোর্ট হুইল, এরকম যদি মনে রাখেন না, কিছুটা কিন্তু অনেকটাই কাজে লাগবে। ঠিক আছে, তো দুই চাকা, তো এখানে কিন্তু 18-র পরে দুটি শূন্য বসবে, ব্যাস। ঠিক আছে। আর আরেকটি বিষয় বলে রাখি, অনেকে হয়তো ভাববেন যে কেন দুটো চাকাই কেন ধরবো, টু হুইল কেন ধরবো, ফোর হুইলই তো হতে পারে। কিন্তু দেখুন, এখানে তো আমাদের 4টে জিরো কখনোই বসবে না, 3টে জিরো বসে না, খুব সাধারণত বসে না। যেহেতু দুটো জিরোই বসে, তাই টু হুইল মনে রাখবেন। ফোর্ট উইলিয়াম যদি মনে না থাকে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, আপনারা এইভাবে মনে রাখতে পারেন, ফোর্ট হুইলিয়াম, হুইল মনে রাখবেন, উইলিয়াম থেকে হুইল। ঠিক আছে, তো হুইল যখন বলছে হয় 2 চাকা হবে, নয় 4 চাকা, নয় 10 চাকা, তো 10 অঙ্কের কখনোই অপশন থাকবে না, 4 চাকাও থাকে না, সাধারণত 2 চাকা থাকে। তো যেহেতু 2 অঙ্কের থাকে, তাই 2 চাকা। ঠিক আছে, তার মানে 1800 হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট বলা হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এটিও কিন্তু খুব সহজ একটি প্রশ্ন, আশা করব প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তরটি দেবেন। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? আমি অপশনগুলো বলছি। ফার্স্ট অপশন রয়েছে 1880, অপশন বি 1850, অপশন সি 1800, অপশন ডি 1835। প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দেবেন। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটি কিন্তু আমরা মাধ্যমিকে প্রচুর পড়েছি, প্রচুর, অনেকবার কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছে, এবং এটি কিন্তু খুব কমন একটি প্রশ্ন। আচ্ছা, আমি বলে দিই, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল 10টি কোশ্চেন, 10টি জিকের অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্ন। আশা করলাম প্রত্যেকে উপভোগ করেছেন। আমি চেষ্টা করলাম আমার যতটা
যতটা আয়ত্তে ছিল আমি অতটাই সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে বলতে পারেন যে আপনার এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। আর আরেকটি বিষয় বলে রাখি, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি একটি পরীক্ষার ব্যবস্থা নেব বলেছিলাম, আগামী মঙ্গলবার সেই পরীক্ষাটি নেব। তো যারা যারা জয়েন হয়ে যাননি অবশ্যই কিন্তু জয়েন হয়ে নেবেন। আর এই যে ক্লাসের পিডিএফটা, এই যে ক্লাসগুলো করেছি আপনাদের, যে লেখাগুলো, এই যে নোটগুলো, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেল আপনাকে কী করতে হবে, টেলিগ্রামটি অবশ্যই ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে সেখানে যুক্ত হয়ে যেতে পারবেন। ঠিক আছে? তো অবশ্যই যুক্ত হয়ে নেবেন। আর আরেকটি বিষয় বলে রাখি, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করা হয়েছে, যাতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা সরাসরি আমাদের জিজ্ঞেস করতে পারেন। তো সেটি ক্রিয়েট করেছেন আমাদের অঙ্কেশ স্যার। ঠিক আছে? ওই সোমনাথবাবু সেটি ক্রিয়েট করেছেন। তো যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনাদের জন্য অনেকগুলো অপশন খোলা আছে, আপনারা যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনাদের যে প্রশ্ন, আপনাদের যে মন্তব্য রয়েছে সেটি কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের যে প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে সেটির সমাধান করার। ঠিক আছে? তো সকলের সাথে দেখা হচ্ছে আগামীকালও আমরা আসছি এই জিকে ক্লাস নিয়ে। সকলে প্রস্তুত থাকবেন। আর মঙ্গলবার কিন্তু আমাদের যে পরীক্ষাটি রয়েছে, ইংলিশের পরীক্ষা, শুধুমাত্র ইংলিশে এতদিন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসের ওপর একটি পরীক্ষা হবে। সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা দুবার তিনবার করে দেখুন, রিভিশন দিন। সেই ক্লাসগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা একটি পরীক্ষা নেব। ঠিক আছে? তো মঙ্গলবার সকলে প্রস্তুত থাকবেন। আমরা দুপুর 12টা নাগাদ আমরা সেই পরীক্ষাটি নেব। আপনারা প্রত্যেকে কিন্তু 12টাতেই উপস্থিত থাকবেন, কারণ পরে কিন্তু আর পরীক্ষা দিতে পারবেন না। ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ। নমস্কার।